বাঙালি যারা ইংরেজি ভাষায় দক্ষতা লাভ করে ইংরেজি সিভিল সার্ভিসে বা ইংরেজদের দেওয়ানি বা অন্যান্য যে কোনো ভাবে ইংরেজদের সাথে কার্যক্রমে যুক্ত হলো, তারা একটা অর্থ প্রতিপত্তির মালিক হলো, যার ফলে সমাজে তাদের সম্মানটা বেড়ে গেল। এবং এরাই পরবর্তীতে আমরা দেখবো যে একটা সময় এই প্রতিপত্তির জেরেই তারা যখন জমিদার প্রথা ব্রিটিশরা চালু করেন, এই জমিদারগুলোর মালিক এই লোকেরাই হয়। এবং এই লোকেরা দ্বারা আমি বুঝাচ্ছি হিন্দুদের কথা, কেননা সে সময় মুসলমানেরা ইংরেজি শিক্ষা থেকে অনেকটাই পশ্চাৎপদ ছিল। হয়তো এই অনেকটাই কারণেও যে মুঘল সাম্রাজ্যে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাটা ক্ষুণ্ণ হয়ে যাবে সেটার প্রতিবাদে, কেননা তারা ফার্সি ভাষায় পারদর্শী ছিল। তো ফার্সি ভাষাকে যখন প্রতিস্থাপন করে ইংরেজি ভাষা আনা হচ্ছিল, এটার একটা প্রতিবাদ স্বরূপ হয়তো তারা ইংরেজি শিক্ষাকে বর্জন করে থাকতে পারে। তো এই সময় যে এই হিন্দু শ্রেণী, হিন্দু লোকেরা যারা ইংরেজি শিক্ষাকে আত্মস্থ করলো, তারা অর্থবিত্ত দিক থেকে বাঙালি মুসলমান যারা তাদের থেকে এগিয়ে গেলেন। এবং তারা পরবর্তীতে ইংরেজি শিক্ষার প্রসারে আরো সচেষ্ট হলেন। যেমন আমি আপনাকে যদি সমাজ বই থেকে বলি যে রামকমল সেন 1834 সালে প্রকাশিত তার ইংরেজি বাংলা অভিধানের ভূমিকা উল্লেখ করছেন। In 1774, the Supreme Court was established here, and from this period, a knowledge of the English language appeared to be desirable and necessary. ইংরেজি শাসন ব্যবস্থার কারণে, বিশেষ করে সুপ্রিম কোর্টের কারণে 1774 সালে যে ইংরেজি ভাষার যে একটা চাহিদা, সেটা খুবই ডিজায়ারেবল তো হলোই, এবং সেটা প্রয়োজনীয় হয়ে দাঁড়ালো। অষ্টাদশ শতাব্দীর শেষ পাদ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথম তৃতীয়াংশ পর্যন্ত, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস সময় সে সময় থেকে উইলিয়াম বেন্টিং এর সময় পর্যন্ত এদেশের ব্রিটিশদের শাসক নীতি ছিল ক্লাসিক্যাল প্রাচ্যবিদ্যার পৃষ্ঠপোষকতা। অর্থাৎ সরাসরি তারা একেবারে ইংরেজি শিক্ষা চাপিয়ে দিয়েছেন তা না, বরঞ্চ সেজন্য কলকাতার মাদ্রাসা, বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এবং 1811 সালে লর্ড মিন্টো তার শিক্ষা প্রস্তাবে নবদ্বীপে ও ত্রিহুতে দুটি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার কথা বলেছিলেন। এবং প্রসঙ্গত এ দেশের প্রাচীন বিদ্য সমাজের ক্রমানুবর্তীর কথা উল্লেখ করে মন্তব্য করেছিলেন, "The number of the learned is not only diminished, but the circle of learning, even among those who still devote themselves to it, appears to be considerably contracted." তারা মূল কথা এটা বলছেন যে যে প্রাচ্যের যে বিদ্যা, এই এলাকার যে বিদ্যা ছিল, সেই বিদ্যার্থীদের বা বিদ্যুৎ জনের সংখ্যা খুবই কমে গিয়েছিল। খালি যে বিদ্যার অবনতি হয়েছে তা না, বিদ্যুৎ যে গোষ্ঠী, তাদের সংখ্যাও এত কমে এসেছিল যে মিন্টো সে কথা ইঙ্গিত করছেন। রাষ্ট্র দুর্যোগ, অর্থনৈতিক কারণ এবং প্রধানত সেকালে জমিদার শ্রেণীর পোষকতার অভাব, এই কয়েকটি কারণে প্রাচীন বিদ্যুৎ সমাজের বিলোপ ঘটেছিল বলে বলা যায়। কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পর এবং সুপ্রিম কোর্ট ও অন্যান্য জেলা আদালতে জজ পণ্ডিত নিয়োগের ফলে, বিশেষ করে ইংরেজ শাসকদের প্রাচ্যবিদ্যার পোষকতার জন্য কলকাতা শহরে সেকালে সংস্কৃতজ্ঞ বিদ্যুৎ সমাজের নতুন একটি গোষ্ঠী গড়ে উঠেছিল। পাদ্রী উইলিয়াম ওয়ার্ডের এ ভিউ অফ হিস্টোরি, লিটারেচার অ্যান্ড মাইথোলজি অফ দি হিন্দুস গ্রন্থের চতুর্থ খণ্ডে 1820 সালের কলকাতার টোল চতুষ্পাঠী একটি বিবরণ পাওয়া যায়। কলকাতায় তখন প্রায় 28 জন পণ্ডিতের টোল ছিল, এবং তার ছাত্র সংখ্যা ছিল প্রায় 173 জন। টোল বলতে আসলে হচ্ছে মানে, আমরা কিভাবে বলবো, টোল হচ্ছে, আমরা এই দেশে বলতে পারি যে খানকা বলে একেবারে লোকাল ভাষায়, আমাদের ভাষায়। তবে টোল বলতে হচ্ছে একজন একজন পণ্ডিত, তার যে শিক্ষাপীঠ, পাঠশালা, সেটাকে আমরা টোল বলতে পারি। তো কলকাতা যখন প্রায় 28 জনের পণ্ডিতের টোল ছিল, তার ছাত্র সংখ্যা ছিল প্রায় 173 জন। এবং এই বিবরণ থেকে বোঝা যায় যে নতুন বিদ্যা কেন্দ্র কলকাতা শহরেও 19 শতকের গোড়ার দিকেই ট্রেডিশনালিস্ট পণ্ডিতদের একটি সমাজ বা গোষ্ঠী গড়ে ওঠে। অর্থাৎ শুরুর দিকে প্রাচ্যের যে বিদ্যা, সেটার একটা কি বলবো মাথাচাড়া তখনও ছিল, একেবারে নাই হয়ে যায়নি। কিন্তু ব্রিটিশ শাসন আমলে যখন 19 শতকের প্রথম পর্বে পাশ্চাত্যের যে আদর্শ অনুগামীর সংখ্যা বৃদ্ধি পায় হিন্দু কলেজ প্রতিষ্ঠার পরে, তখন এই যে প্রাচ্যের বিদ্যা এবং পাশ্চাত্যের বিদ্যা, তার একটা আমি কি বলবো সংঘর্ষ তৈরি হতে থাকে। এবং প্রাচ্যের বিদ্যাটা কমে যেতে থাকে, পাশ্চাত্যের বিদ্যাটা দ্রুত বিকশিত হতে থাকে।
যদিও শুরুর দিকে দেশীয় ঐতিহ্য প্রথাকে ইংরেজরা নিজেদের শাসনের স্বার্থেই হঠাৎ করে আঘাত করতে দ্বিধাবোধ করছিলেন, সেই সময়টাতে ইংরেজদের আগেই হিন্দুরা, অনেক উচ্চ শ্রেণীর লোকেরা ইংরেজি শিক্ষার তাৎকালীন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিন্দু কলেজ স্থাপনের একটা পরিকল্পনা করে। অর্থাৎ ইংরেজদের কর্তৃক হিন্দু কলেজ প্রতিষ্ঠা হওয়ার আগেই যে সকল হিন্দুরা বুঝতে পেরেছিলেন যে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা, অর্থের কারণেই হোক বা সামাজিক মর্যাদা অর্জনের কারণেই হোক, তারা হিন্দু কলেজ প্রতিষ্ঠার জন্য সচেষ্ট হয়েছিলেন। এবং সেই আগ্রহের বশে সরকারি পোষকতার মুখাপেক্ষী না হয়ে তারা হিন্দু কলেজে প্রতিষ্ঠা করেছিলেন। আগ্রহের মূলে পাশ্চাত্য জীবন আদর্শের প্রেরণা ছিল বলে মনে হয় না, আর তার চেয়ে অনেক বেশি ছিল তাদের সজাগ বাস্তব বুদ্ধি। এটা বিনয় ঘোষ বলছেন। নতুন সমাজে সচল বিত্ত যেমন মূলধন হতে পারে, তেমনি ইংরেজি বিদ্যাও যে নবযুগের অর্থনৈতিক পরিপূরকে মূলধন হতে পারে, এ সত্য তার শ্রেণীগত চেতনা থেকেই অনেক আগেই উপলব্ধি করেছিলেন। বর্ধমানের মহারাজা, শোভাবাজারের রাজপরিবারের গোপী মোহন দেব ও রাধাকান্ত দেব, ধনশালী রক্ষণশীল রাধা মাধব অথবা রাম কমল সেন ও রসময় দত্ত, এরা কেউই নবযুগের হিউম্যানিস্ট আদর্শের সমর্থক ছিলেন না, এবং তা উপলব্ধি করার মতো মানসিক গড়নও তারা ছিলেন, গড়নও তাদের ছিল না। অথচ বিনয় ঘোষ বলছেন এই কথাগুলো, অথচ এরাই হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালকদের মধ্যে প্রধান ছিলেন। অর্থাৎ বিনয় ঘোষ এটা বলতে যাচ্ছেন যে হিন্দুরা, বা উচ্চ বর্ণের এই হিন্দু লোকেরা, তারা তাদের নিজেদের স্বার্থের উদ্দেশ্যে, অনেকটা ম্যাটেরিয়ালিস্টিক স্বার্থের উদ্দেশ্যেই ইংরেজি শিক্ষার প্রচলন হয় এমন বিদ্যাপীঠের তারা তৈরি করছিলেন। হুম। এবং পরবর্তীতে এই যে এরকম একটি ধর্মনিরপেক্ষ সেকুলার শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য তারা যে কুণ্ঠাবোধ করলেন না, অথচ যদিও তারা আহ তাদের তারা খুবই হিউম্যানিস্ট নন বা তারা নিজেরা সেকুলার নন, তারপরে তারা সেকুলার একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য উদ্যোগী হচ্ছেন। তার কারণটা বিনয় ঘোষ এভাবে ব্যাখ্যা করছেন যে মানি ইন্টেলেক্টের কোরিলেশন স্থাপনের জন্য। ধনতান্ত্রিক নবযুগে টাকা যেহেতু নিউট্রাল, তাই নবযুগের বিদ্যাও নিউট্রাল হওয়া বাঞ্ছনীয়। তিনি ফিমেলের ভাষা উল্লেখ করে বলছেন, দি ইন্টেলেক্ট অ্যাজ সাচ ইজ এ অ্যামোরাল, ইট ইজ নিউট্রাল লাইক মানি which lends itself without protest to the most dastardly machinations. এটা জিনিসটা অনেকটা এরকম যে টাকার গায়ে যেরকম লেখা থাকে যে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, তো তাদের উদ্দেশ্য অনেকটা এরকম ছিল যে সার্ভিসম্যান তৈরি করা বা সিভিল সার্ভিসে যোগদান করতে পারবে এরকম আহ জনগোষ্ঠী তৈরি করা, যারা শাসক গোষ্ঠীকে তাদের যে কার্যক্ষমতা সেটা তারা শেয়ার করতে পারবেন, লেন্ড করতে পারবেন, তাদের হয়ে কাজ করতে পারবেন এই বিষয়ে। এবং সেই সময় এই শিক্ষাটা আমরা আরো দেখতে পাই যে এটা শুধুমাত্র উচ্চবিত্ত বা মধ্যবিত্ত যারা তাদের উপর থেকে ছড়িয়ে পড়ে। এটার একটা বড় কারণ হচ্ছে যে মেকেলের যে ফিল্ট্রেশন পলিসি, যে উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের মধ্যে শিক্ষার প্রসার ঘটালেই সেটা একসময় চুয়ে 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 নিচ পর্যন্ত পড়বে, নিম্নবিত্তদের কাছে পর্যন্ত পৌঁছাবে। সেটারও একটা কারণ যে এটা অনেকটা ধনকেন্দ্রিক বা সম্পদ যাদের হাতে রয়েছে তাদের হাতে অনেকটাই শিক্ষা ব্যবস্থাটা আটকে গিয়েছিল। আর শিক্ষা ব্যবস্থা যখন তার ধন সম্পদশালীদের হাতে আটকে যাচ্ছে, তখন এখান থেকে আসা বুদ্ধিজীবী যারা, তাদের কার্যক্রম আসলে অনেকটা এই ধনতান্ত্রিক একটা কাঠামোর মধ্যে আটকে যাচ্ছে। একেবারে রুট লেভেল থেকে আসা মানুষের চাওয়া পাওয়া সেই জিনিসটা আসলে ওইভাবে রিপ্রেজেন্ট হতে পারছে না। এইটা বিনয় ঘোষেরও কথা যে উম, ধনতান্ত্রিক একটা কাঠামোর মধ্যে আটকে যাওয়ার কারণে খুব বেশি সংস্কার আসলে সম্ভব হয় নাই, এটা তারা বলছেন। এরকম আরো অনেক উদাহরণ তিনি দিয়েছেন, দারুণ দারুণ উদাহরণ তিনি দিয়েছেন। তিনি হিউম্যানিস্ট গোষ্ঠী একেবারে কতটুকু তিনি চারটা গোষ্ঠীর কথা বললেন। একটা হচ্ছে যে একেবারেই পাশ্চাত্য ধারার, আর কেউ কেউ হচ্ছে একেবারেই প্রাচ্যের ধারার, কেউ আবার এই দুয়ের মাঝামাঝি। তো এরকম চারটি গোষ্ঠীর বিন্যাস বিনয় ঘোষ দেখিয়েছেন। আমি সেটাতে এবার যাব না। এবং এই বুদ্ধিজীবীর যে ক্রমবিকাশ, সেই তার পিছনে একটা বড় ভূমিকা হচ্ছে যে বিভিন্ন সভা, যেমন রাজা রামমোহন রায়ের আত্মীয় সভা, আবার এশিয়াটিক সোসাইটি যখন এদেশের বাঙালির সাথে ইন্টারেক্ট করা শুরু করলো, তাদের জন্য এখান থেকে নিয়োগ করা শুরু করলো, সেই এশিয়াটিক সোসাইটির কথা। অর্থাৎ এই আমলটাতে বুদ্ধিজীবীর যে স্বীকৃতি সেটা আসছে দুইটা জায়গা থেকে।
দুইটা জায়গা থেকে, যদি আসলে একটি জায়গা থেকে, একটা হচ্ছে যে আহ বিদ্বানেরা